ইউজিসি নেট পরীক্ষা আমরা যারা দিই তারা ম্যাক্সিমাম আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমরা। তো তার ফলে সমস্যা হয়ে যায় যে পেপার ওয়ানের যে টপিক থাকে তার মধ্যে সবথেকে ডিফিকাল্ট লাগে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই বা ম্যাথসের পার্টগুলো। তো আমরা ডিআই যেটা থাকে ডেটা ইন্টারপ্রিটেশন, যেখান থেকে প্রতি বছর প্রতিটা সেটে প্রায় 5টা করে কোশ্চেন তোমাদের দেয়, এবং আমরা কি করি ওই 5টা কোশ্চেন ভয়ের চোটে পড়িয়ে যাই না, দেখিয়ে না। কিন্তু ওই ডেটা ইন্টারপ্রিটেশনটাই যদি আমরা ঠিকঠাকভাবে করে নিতে পারি, তাহলে 5টার মধ্যে কোশ্চেনে কিন্তু 5-এ 5 চলে আসবে এবং তোমাকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যাবে। তাই আজকের আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই কিভাবে সলভ করা উচিত বা কিভাবে ডেটা ইন্টারপ্রিটেশনকে ডিল করা উচিত, যাতে ইউজিসি নেটের পেপার ওয়ানের ডেটা ইন্টারপ্রিটেশনে 5টা কোশ্চেনের মধ্যে তোমার 5টাই রাইট হয়, কোনোটা যাতে ভুল না হয়। এবং 5টা ডেটা ইন্টারপ্রিটেশন যদি তুমি রাইট করে নিতে পারো, তোমার টোটাল স্কোরটাও কিন্তু বেড়ে যাবে। তাই সবাইকে বলবো যারা ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে যাদের ভয় রয়েছে, তাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওর প্রত্যেকটা স্ট্র্যাটেজি এবং প্রত্যেকটা কথা তোমার ইউজিসি নেটের পেপার ওয়ানের ডিআই সলভ করার জন্য ভীষণভাবে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে ইউজিসি নেট এবং সেট রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু তুমি পেয়ে যাবে, তার সাথে সাথে কলেজ সার্ভিস কমিশনের আপডেটও কিন্তু তুমি এখানে পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, এবং এই চ্যানেলে কিন্তু তার সাথে সাথে নেট সেটের প্রিপারেশনও তুমি পেয়ে যাচ্ছ। তাই তোমাদের সবার উচিত এই চ্যানেলটার সাথে কানেক্টেড থাকা। এবার আমি তোমাদেরকে বলবো যে ইউজিসি নেটের যে পেপার ওয়ান থাকে, যেটা কমন পেপার সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যেটা কমন, সেখানে ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই বলে যে টপিকটা রয়েছে, সেখান থেকে 5টা করে কোশ্চেন কিন্তু প্রতিবার আসে, প্রতিটা সেটে আসে। এবং ডেটা ইন্টারপ্রিটেশনে কি হয়, ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তোমাকে একটা টেবিল দিয়ে দেওয়া হয়, এবং সেই টেবিলের রেসপেক্টে, টেবিলে কিছু ডেটা থাকে, তার রেসপেক্টে 5টা করে কোশ্চেন কিন্তু তোমাকে করতে দেওয়া হয়। 5টা করে কোশ্চেন তার রেসপেক্টে তোমাকে দেওয়া হয়, এবং সেই 5টা করে কোশ্চেন তোমাকে কি করতে হয়, 5টা করে কোশ্চেন তোমাকে প্রপারলি তুমি যদি সলভ করতে পারো, তাহলে তুমি 5-এ 5 পেয়ে যাবে। মানে প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে, তাহলে 5 দুগুণে 10 নম্বর তুমি হয়ে গেল তোমার। তো সেইটা ডেটা ইন্টারপ্রিটেশনটা কিভাবে তুমি করতে পারো, সেইটা তোমাদেরকে আজকে আমি বলবো। তার আগে আমরা দেখে নিই যে ইউজিসি নেটের ক্ষেত্রে যে 180 মিনিট টাইম আমাদের থাকে বা 3 আওয়ার্স, 3 ঘন্টা টাইম যে আমাদের থাকে, এই 3 ঘন্টা টাইমটাকে আমাদের ঠিক কিভাবে ডিস্ট্রিবিউট থাকে বা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। প্রথম কথা হচ্ছে ইউজিসি নেটের ক্ষেত্রে দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2, এবং দুটো পেপার মিলিয়ে টোটাল 3 ঘন্টা টাইম, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। কিন্তু আমি তোমাদের বারবার একটা কথা বলি, প্রথম 60 মিনিটে তুমি পেপার 1কে করে নেবে। প্রথম 1 ঘন্টা টাইমে তুমি পেপার 1কেই করবে, যে যার পজিশনেই থাকুক না কেন, প্রথম 1 ঘন্টা পেপার 1 করতেই হবে, করে নেবে। এটা আমার সাজেশন তোমাদের সকলের জন্য। সেট পরীক্ষায় তো কোনো অপশন নেই, সেট পরীক্ষায় তোমাকে প্রথম পেপার 1ই করতে হবে 1 ঘন্টা, তারপর 30 মিনিট গ্যাপ দিয়ে পেপার 2 হবে। কিন্তু নেট পরীক্ষায় যদি অপশন থাকে, সেই জন্য আমি বলবো আগে পেপার 1টা করে নেবে 1 ঘন্টা টাইমে। নেক্সট তুমি দেখবে পেপার 2 এর জন্য তুমি মোটামুটি 100টা প্রশ্ন, সেখানে 115 থেকে 120 মিনিট টাইম কিন্তু তুমি রেখে দিতে পারো, ঠিক আছে। এবং পেপার 1 পেপার 2 এর মাঝখানে বাফার টাইম একটা কিছুক্ষণে 2-3 মিনিটের একটা গ্যাপ নিয়ে নিতে পারো। আবার এখানে শেষ করার পরও একটা তুমি 120 মিনিটে শেষ করার পর কিছু বাফার টাইম, মানে তোমার কোনো ভুল হলো কিনা বা কিছু চেক করার থাকলো কিনা সেগুলো তুমি দেখে নেবে। আচ্ছা, কোনো প্রশ্নে 2 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। কনফিউশন থাকলে ফ্ল্যাগ অ্যান্ড স্কিপ পদ্ধতিতে ব্যবহার করুন। মানে কি, ধরো আমি কোনো একটা প্রশ্ন সলভ করতে করতে দেখলাম এই প্রশ্নই পারছি না, ওটা নিয়ে আমি বসে আছি, সময় কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। তাই যেটা আমি পারছি না সেটাকে স্কিপ করে নেক্সটটায় চলে যাও। এই যে বাফার জোনগুলো যেগুলো থাকবে, বাফার জোন যখন থাকবে তখন সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমরা দেখব যে কি সমস্যা হয়েছে না হয়েছে, তখন সেগুলোকে আমরা সলভ করব। কিন্তু প্রথমেই প্রশ্নগুলোকে নিয়ে আমি পড়ে রয়েছি এবং ঘন্টার পর ঘন্টা এবং তাতে টাইম বেরিয়ে চলে যাচ্ছে, সেই ভুল কিন্তু আমরা করলে চলবে না। তাহলে পেপার 1-এ আমাদের টোটাল কত ঘন্টা টাইম বললাম, 1 ঘন্টার টাইম। এবার এই 1 ঘন্টার মধ্যে বাকি ইউনিটগুলো কতক্ষণ টাইম দেবো, ডেটা ইন্টারপ্রিটেশনে কতক্ষণ টাইম দেবো, এবং তার সাথে সাথে ওই টাইমের মধ্যে ডিআইটাকে কি করে সলভ করব, সেটাই এবার আজকে তোমাদেরকে বলবো। চলো, তো প্রথম আমরা দেখি যে পেপার 1-এর যদি আমরা দেখি টোটাল 10টা ইউনিট থাকে। কত টোটাল পেপার 1-এ 10টা 10 ইউনিটস কিন্তু পেপার 1 থেকে থাকে। কতগুলো ইউনিট, 10 ইউনিটস পেপার 1 থেকে, 10টা ইউনিট পেপার 1 থেকে তুমি পেয়ে যাবে। এই 10টা ইউনিট যে পেপার 1 থেকে থাকে, তার মধ্যে তুমি টিচিং এবং রিসার্চ অ্যাপটিটিউড বলে যে ইউনিট আছে, যেখানে 10 থেকে 12টা প্রশ্ন তুমি পাবে, তার জন্য মোটামুটি তুমি 15 মিনিট টাইম তুমি ইউজ করতে পারো। কতক্ষণ টাইম,
15 মিনিট। এবার এইগুলো কি করে করবে সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় নেই, সেটা নিয়ে আমি পরের কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। নেক্সট দেখো, লজিক্যাল রিজনিং বা এলআর যে পার্টটা রয়েছে সেখানে 5 থেকে 6টা প্রশ্ন রয়েছে এবং সেখানে তুমি মোটামুটি 10 মিনিট টাইম, 10 মিনিটস টাইম তুমি ওটার জন্য রাখবে। আচ্ছা, নেক্সট আসি আমাদের মেন আলোচ্য বিষয় ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই। এইখানেও কিন্তু তুমি 10 মিনিটের বেশি টাইম ইউজ করতে পারবে না। এবার এখানে গন্ডগোলটা কি হয়েছে, যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার, অনেকে কি করে সেই যোগ বিয়োগ গুণ ভাগ সেই ছোটবেলা আমরা যেভাবে করেছি কর গুণে গুণে করতে গিয়ে দশমিকে যদি দিয়ে দেয় তো আরোই হয়ে গেল। ওই 10 মিনিটটা কখন 20-25 মিনিট 30 মিনিট হয়ে যায় কেউ জানতেও পারে না, অনেকের তো 40-50 মিনিট হয়ে যায়। তো এই যে ডেটা ইন্টারপ্রিটেশনটাকে 10 মিনিটে কি করে করবে তারই রামবাণ বা স্ট্র্যাটেজি আজকে তোমাদেরকে বলবো। তার আগে দেখে নাও 8 মিনিট টাইম নেবে কম্প্রিহেনশন বা রিডিং কম্প্রিহেনশন, যেখানে তোমাকে প্রশ্ন দিয়ে দেবে এবং সেই প্রশ্নগুলোকে পড়ে তোমাকে উত্তর করতে হবে। 5টা প্রশ্ন প্যাসেজ দিয়ে দেবে, সেই প্যাসেজ থেকে পড়ে তোমায় করতে হবে। তাহলে এখানে তুমি মাথায় রাখবে এই ডেটা ইন্টারপ্রিটেশন আর রিডিং কম্প্রিহেনশন প্রতিবারে আসবে। 5টা ডেটা ইন্টারপ্রিটেশন, 5টা রিডিং কম্প্রিহেনশন, মানে 5 5 10, 10 দুগুণে 20, 10টা কোশ্চেন রাইট করতে পারলে 20 নম্বর তুমি এখান থেকে পেয়ে যাবে। তার সাথে সাথে কি কমিউনিকেশন, এনভায়রনমেন্ট, আইসিটি এগুলো থেকে 15টা প্রশ্ন আসবে, তার জন্য 15 মিনিট টাইম তুমি অ্যালোকেট করতে পারো। ঠিক আছে, তাহলে এইটা যদি কারোর মনে হয় স্ক্রিনশট নিয়ে নেবে বা লিখে রাখবে, লিখে রাখতে পারো, কারণ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন ইউনিটের জন্য আমরা কতগুলো টাইম দেবো। এবং বাড়িতে যখন তোমরা মক প্র্যাকটিস করবে না তখনও কিন্তু এই নিয়মেই ফলো করে করবে। বাড়িতে অন্যরকম নিয়ম, কিন্তু পরীক্ষায় গিয়ে আবার এটাকে মেনটেন করার চেষ্টা করবে, তাহলে হবে না। তোমাকে ডে 1 বাড়ি থেকে এই নিয়মে প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে তুমি কি করতে পারবে, পরীক্ষাতেও কিন্তু সেই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, এইবার ধরো তুমি যদি দেখো যে ডেটা ইন্টারপ্রিটেশনে ক্যালকুলেশন দ্রুত করার জন্য এই সূত্রগুলোকে আয়ত্তে রাখা অপরিহার্য। তোমরা যদি খুব ভালোভাবে দেখো যে ডেটা ইন্টারপ্রিটেশনে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো কি, সেগুলো হচ্ছে পার্সেন্টেজ থেকে দেখবে পরীক্ষায় প্রচুর কোশ্চেন দেয় ডেটা ইন্টারপ্রিটেশন, একটু বিগত বছরের প্রশ্নগুলোকে ঘাঁটলেই তুমি পেয়ে যাবে। তুমি দেখবে অ্যাভারেজ থেকে কোশ্চেন দেয় বা গড় থেকে, তুমি দেখবে সিম্পল ইন্টারেস্ট এসআই থেকে কোশ্চেন দেয়, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও মাঝে মধ্যে আজকাল কোশ্চেন দিয়ে দিচ্ছে, তার সাথে সাথে প্রফিট লস থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। তাহলে এই যে 1 2 3 4 5 এই 5টা টপিক কিন্তু তোমাদের ভীষণভাবে ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে তুমি সহজেই ডেটা ইন্টারপ্রিটেশনগুলোকে করে নিতে পারো। এবার প্রফিটের ক্ষেত্রে, প্রফিট এই পার্সেন্টেজের ক্ষেত্রে কিভাবে পার্সেন্টেজ আমরা বার করব। ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা ক্লাসে এতজন পাস করেছে, টোটাল এতজন স্টুডেন্টের মধ্যে, তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে, তাহলে এটা তুমি কি করে বার করবে। ধরো 20 জন স্টুডেন্ট রয়েছে, টোটাল স্টুডেন্ট রয়েছে 200 জন, তার মধ্যে 20 জন পাস করেছে, তাহলে তুমি কি করে মানে কত পার্সেন্ট পাস করেছে, তাহলে 20/200 × 100 করবে, 20/200 × 100 করবে। এই ফর্মুলায় যদি তুমি ফেলে দাও তাহলে তুমি বলে দিতে পারবে কি 10% লোকজন তাহলে কি করছে, তোমার পাস করেছে। তার জন্য তো এই ফর্মুলাটা জানা দরকার, না হলে তুমি করবে কি করে। ঠিক সেরকমভাবে অ্যাভারেজ বা গড়ের ক্ষেত্রে গড় কি করে হয়, ধরো তোমাকে বলা হলো 2025 সালের টোটাল গড় বৃষ্টিপাত, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের বৃষ্টিপাত ডিভাইডেড বাই 12 দিয়ে ডিভাইড করে দেবো আমরা। 12 দিয়ে ডিভাইড করে দিলে কি হবে, তাহলে আমরা ওই পুরো বছরটার যে অ্যাভারেজ রেইনফল সেই রেইনফলটাকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এইভাবে কি হবে, আমরা কিন্তু এই পার্সেন্টেজ থেকে শুরু করে অ্যাভারেজ থেকে শুরু করে প্রত্যেকটা টপিকের ডিআই সম্পর্কে কিন্তু আমার যে ক্যালকুলেশন রেটটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই ক্যালকুলেশনকে ফাস্ট করার জন্য সবার আগে প্রত্যেকটা টপিকের ফর্মুলাগুলো কিন্তু তোমার মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে। তোমার অনেক টপিক থাকবে সিলেবাসে, আমি তোমাকে বলছি না সব কটা পড়ার দরকার আছে, আমি যে লিস্টগুলো করে দিয়েছি সেই লিস্টগুলো টপিকগুলোকে শুধুমাত্র তুমি করে নাও, শুধু সেই লিস্টগুলো সেই টপিকগুলো তুমি করে নাও এবং প্রত্যেকটা টপিকের তুমি ফর্মুলাগুলোকে ভালো করে নাও। সিম্পল ইন্টারেস্টে করে নাও, সিম্পল ইন্টারেস্ট জানো PRT/100, কম্পাউন্ড ইন্টারেস্টে করে নাও, প্রফিট লসের করে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিকের তুমি ফর্মুলাগুলোকে ভালো করে নাও। ঠিক আছে, এবং এই ফর্মুলাগুলোকে যখন তোমার মাথায় বসে যাবে তোমাকে আর হাতে গুনে ক্যালকুলেট করতে হবে না, তুমি জাস্ট ডেটা দেখবে টেবিলে এই থেকে এত হয়েছে তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, কতজন পাস করেছে, কত পার্সেন্ট ফেল করেছে, কতটা প্রফিট কতটা লস, তুমি এমনি ক্যালকুলেট করে দেবে, তোমার আর চিন্তা করার দরকার নেই। যদি তোমাকে প্রশ্ন করা হয় সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টোটাল প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, তুমি ইজিলি বার করে দেবে। তুমি কি করবে, তোমাকে ধরো বলে দিল সিম্পল ইন্টারেস্ট এত পার্সেন্ট ইন্টারেস্টে আমি ধার দিয়েছি, 2 লাখ টাকা দিয়েছি 2 বছরের জন্য,
ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে, ইন্টারেস্টের জায়গায় সেই ভ্যালুটা, টোটাল প্রিন্সিপাল কত টাকা দিয়েছে, 2 লাখ টাকা 2 বছরের জন্য, R/100 দিয়ে আর এর ভ্যালু বার করে দেবে। তুমি কি করবে, তুমি সেই সিম্পল ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্টটা বার করে ফেললে। কিন্তু এই ফর্মুলাটা যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে তাহলে তুমি করবেটা কি করে। তাই আমি বলবো তোমাদেরকে ডেটা ইন্টারপ্রিটেশনকে ঠিকঠাকভাবে রাইট করার জন্য এই কটা টপিকের ফর্মুলা প্লাস কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করে রাখো। তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করতে যাও তাহলেও কিন্তু পারবে না। তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করতে গেলে শুধু ফর্মুলা পড়ছো তোমার কিন্তু পরীক্ষাগুলো গিয়ে সব ঘুলিয়ে যাবে। তাই ফর্মুলাকে মনে রাখতে হবে উইথ দ্য হেল্প অফ কনসেপ্ট। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে দেন ফর্মুলা তোমার কাছে অটোমেটিক্যালি দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তাই কনসেপ্টকে ফর্মুলাকে তৈরি করো কিসের মাধ্যমে, কনসেপ্টের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট এবার তুমি দেখে নাও যে ডেটা ইন্টারপ্রিটেশনে ডিআই এর মূল উদ্দেশ্য অঙ্ক করা নয় বরং ডেটার সম্পর্কটাকে বোঝা। একদম ঠিক কথা। তুমি দেখবে যে ডেটা ইন্টারপ্রিটেশনে তুমি ধরো তোমাকে ডেটা ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে, ডিআই দেওয়া হচ্ছে, তো সেই ডিআই এর ক্ষেত্রে তুমি যে টেবিলটা যখন পড়ছো না সেই টেবিলের মধ্যে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে কি সম্পর্ক থাকবে। এখন মিসিং ডিআই খুব দেয়, ধরো মানে কিছু কলম রয়েছে, কিছু কলমে অঙ্ক রয়েছে, কিছু কলম ফাঁকা রয়েছে, কিছু রো ভ্যালু রয়েছে, কিছু রো ফাঁকা রয়েছে, এরকম তুমি পাবে। কিছু রো ডেটা দিয়ে ভর্তি, কিছু রো ফাঁকা, কিছু রো ডেটা দিয়ে ভর্তি, কিছু রো ফাঁকা, তো এগুলো তুমি পেয়ে যাবে। তো এই যে প্রবলেমগুলো না, এই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে তোমাকে আগে নেচার অফ ডেটা তোমাকে বুঝতে হবে। তোমাকে শুধুমাত্র অঙ্ক করলে হবে না, ডেটার সম্পর্ক তোমাকে বুঝতে হবে যে মানে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে কি রিলেশন রয়েছে। যেমন দেখো ডেটার সোর্স চিহ্নিতকরণ 4টি ফর্মে থাকে, নিউমেরিক্যাল, টেবিল, মিক্সড অথবা গ্রাফিক্যাল। এর মধ্যে কোন ফরম্যাটে ডেটাটা আছে সেটা তোমাকে বুঝতে হবে। নিউমেরিক্যাল ফরম্যাটে আছে নাকি টেবিল ফরম্যাটে না মিক্সড ফরম্যাটে, কি ফরম্যাটে আছে সেটা আগে টেবিলের ফরম্যাটটা তুমি বোঝো। নেক্সট হচ্ছে প্রশ্ন পড়ার আগে ডেটা বা গ্রাফের সাধারণ ভিউ, মানে আগেই তুমি ডেটাটাকে টেবিলটাকে আগে ভালো করে দেখে নাও কি প্রশ্ন দিয়েছে, তারপর প্রশ্নে যাও। প্রশ্ন থেকে টেবিলে এসো না, তাহলে তোমার মাথায় প্রশ্নটাই ঘুরতে থাকবে। আগে টেবিলটাকে পড়ে নাও যে টেবিলে এই আছে, এই নেই, তাহলে এইভাবে কোশ্চেন হতে পারে। তুমি দেখবে অটোমেটিক টেবিলটা যদি তুমি বুঝে যাও না, তুমি বুঝে যাবে যে কোশ্চেন কি লেভেলে কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে, একদম শিওর আমি তোমাকে বলছি। নেক্সট কি বলছে, সমাধান শুরু করার আগে দুটো টেবিল বা গ্রাফের মধ্যে সম্পর্ক, রিলেশন। ধর তোমাকে দুটো টেবিল দিয়ে দিল, তাহলে এই টেবিল এর সাথে টেবিল বি এর মধ্যে কি সম্পর্ক আছে। এখানে হয়তো ছেলেদের সংখ্যা দিল, এখানে মেয়েদের সংখ্যা দিল, তাহলে ছেলে আর মেয়েদের সংখ্যা যদি দিয়ে দেয় সেখান থেকে টোটাল পপুলেশনের উপর কাজ হতে পারে। বা ধরো এর মধ্যে লিটারেট কে, এর মধ্যে ইলিটারেট কে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে দিতে পারে। তাই আগে সম্পর্কটা বোঝাটা দরকার। তারপর ক্যালকুলেশন ফিল্টার দীর্ঘ গণনা এড়িয়ে চলুন, সম্ভাব্য অপশনগুলোকে আগেই বাদ দিন। এটা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্ন তুমি দেখবে, ধরো তুমি কোনো ক্যালকুলেশন করছো, করতে করতে তুমি দেখছো তুমি তোমার ক্যালকুলেশনে উত্তর আসছে 2.3 অবধি তুমি বার করে ফেলেছো। এইবার কোনো জায়গায় দেখবে অপশন আছে 2.32, 2.31, 2.56, 2.41, তাই 2.56, 2.41 তো কেটেই গেল। তাই 2.31 বা 2.32 এর মধ্যে উত্তর তোমাকে খুঁজতে হবে। তাহলে ওই দুটোকে আগে এলিমিনেট করে দাও, তোমার এ অ্যান্ড বি এর মধ্যে উত্তর পড়ে রয়েছে। এইভাবে তোমাকে কি করতে হবে, অনেক সময় আমি আবার 2.31, 2.32 বললাম, তো কোনো জায়গায় দেখবে সেই হয়তো 3টেই এলিমিনেট হয়ে গেল, একটা তুমি খুঁজে বের করে দিলে। হয়তো 2.32 কোনো জায়গায় 1.85, কোনো জায়গায় 4.86, কোনো জায়গায় 5.59, তার মানে 2 দিয়ে আসছে, তার মানে পয়েন্টে আর যাওয়ার দরকারই নেই, 2 যেটা সেটাই রাইট অপশন। তো এইভাবে তোমাকে এলিমিনেশন প্রসেস কিন্তু শিখতে হবে। অপশন এলিমিনেট করেও কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই কে ক্যালকুলেট করতে পারবে। আরেকটা জিনিস দেখো না, পুরো গণনা না করে কাছাকাছি মান বার করার কৌশল, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, যে পুরোপুরি মান বার না করে ধরো কাছাকাছি ভ্যালু রয়েছে, ঠিক আছে, ধরো কোনো জায়গায় অপশন রয়েছে 2.32, ঠিক আছে, তোমার এসছে 2.3, তার মানে মোটামুটি ধরে নেবে ওটাই কাছাকাছি ভ্যালু, ঠিক আছে, তো ওটাই তোমার চলে যাবে। বা কোনো জায়গায় ধরো আরো ভালো উদাহরণ দিচ্ছি 2.4, তোমার এসছে 2.38, তার মানে 2.38 মানে 2.4ই হবে। তার মানে তুমি ওটাকে যদি দেখো ওইটাই ক্লোজ অ্যান্সার, তাহলে ওটাই রাইট অপশন হবে। এবার তুমি ভাবছো 2.38 তো অপশানে নেই, আমি কি করব, 2.38 নেই মানে 2.4টা রাইট অপশন হবে। তো এইভাবে তোমাকে কিন্তু কাছাকাছি যেগুলো রয়েছে সেইগুলোকে তোমাকে করতে হবে। মানসিক রূপান্তর দ্রুত মূল্যায়নের জন্য ভগ্নাংশগুলোকে শতকরায় পরিবর্তন করা শিখে নিন। এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যত বেশি পয়েন্টে ক্যালকুলেশন করতে যাবে না, তোমার তত সময় লাগবে। ধরো রয়েছে 99.99%,
এই 99.99%কে তুমি যদি দশমিক দিয়ে ক্যালকুলেশন করতে শুরু করো না, তোমার দেখবে ক্যালকুলেশন বিশাল বড় হয়ে যাবে। তার থেকে ওটাকে রেশিওতে কনভার্ট করে নাও, ভগ্নাংশে কনভার্ট করে নাও। যদি দেখো যে 50%, ঠিক আছে, তাহলে 50%কে যদি তুমি রেশিওতে কনভার্ট করে নাও 1/2। তো এইভাবে আমি যদি তোমাদেরকে বলি যে প্রত্যেকটা টপিককে তোমাকে কিন্তু এইভাবে শিখতে হবে। আর এইগুলো শিখতে গেলে আমি যে টপিকগুলো তোমায় বললাম, পার্সেন্টেজ বলো, রেশিও বলো, প্রফিট বলো, সিম্পল ইন্টারেস্ট বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, এই প্রত্যেকটা টপিকগুলো তোমাকে ধারণা রাখতে হবে। তবেই তুমি ম্যাথসও ক্লিয়ার হবে, ডেটা ইন্টারপ্রিটেশনও ক্লিয়ার হবে। অনেকে ভাবো কি ডিআই করার জন্য আমার অত ডেপথে জানার দরকার নেই, অবশ্যই আছে। তুমি ডেপথে যদি পার্সেন্টেজ, ডেপথে যদি রেশিও, ডেপথে যদি প্রফিট লস এগুলো না পড়ে নাও, তুমি কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করতে পারবে না। তাই ডেটা ইন্টারপ্রিটেশনকে সলভ করতে গেলে তোমাকে এগুলো ডেপথে স্টাডি করতে হবে, ঠিক আছে। তারপর তুমি দেখে নাও, তারপর হচ্ছে যদি তুমি দেখো যে 80/20 কার্যকৌশল, 80/20 কার্যকৌশল, ব্যাপারটা কি? পরীক্ষার 20% প্রশ্ন আপনার 80% র্যাঙ্ক নির্ধারণ করবে। আপনার শক্তিশালী জোনগুলোকে ফোকাস করুন, ঠিক আছে। তার মানে কি, দেখবে পরীক্ষায় যখন কোশ্চেন আসে, যারা পড়াশোনা করে 80% প্রশ্নের উত্তর তারা পারে, কিন্তু লাস্ট যে 20% থাকে না, ওই 20%টা আসলে নির্ধারণ করে কে সিলেক্ট হবে কে হবে না। কারণ ওই 20% তারাই উত্তর করতে পারবে যারা ছোট ছোট স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে, মেনটেন করে, তারাই ওই প্রশ্নগুলোকে ডিল করতে পারবে। আর সেই প্রশ্ন যদি তুমি চাও তুমি ডিল করতে পারবে, তাহলে এখন থেকে তোমাকে এইভাবে পড়াশোনা করতে হবে। তারপর দেখে নাও কি বলছে, একই ধরনের প্রশ্ন একসাথে সমাধান করুন, এতে মস্তিষ্কের মোমেন্টাম বজায় থাকে। খুব ভালো কথা। মানে আমি যখন নিজেও প্রশ্ন সলভ করতাম না, আমি কখনো টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, ম্যাথস, ডিআই সব একসাথে সলভ করতাম না। আমি আগে থিওরিটিক্যালগুলো করে নিতাম, টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, যা যা আছে, হায়ার এডুকেশন, এনভায়রনমেন্ট, এগুলো করে নিতাম, ঠিক আছে। যখন অঙ্ক করতাম, অঙ্ক, ডিআই, রিজনিং এগুলোর জন্য একই সেম টাইম রাখতাম। এতে করে কি হয়, এতে করে কিন্তু আমার যে ব্রেন কাজ করার যে ফাংশন রুলসটা সেটা কিন্তু সমান হয়ে যায়। যখন আমি অঙ্ক করছি তার মানে আমার ব্রেনটা সেইভাবে কাজ করছে, অঙ্ক করার ব্রেন হয়ে যাচ্ছে। তো তখন ডিআই, ম্যাথস, রিজনিং এগুলো কিন্তু ফটফট ফটফট করে আমার হয়ে যাবে। কিন্তু আমি টিচিং ভাবতে ভাবতে হঠাৎ করে যদি আমি ডিআই করতে শুরু করে দিই, তাহলে কিন্তু ব্রেন কাজ করবে না। ব্রেন সেইভাবেই কাজ করবে যাকে তুমি সেইভাবে কাজ করাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এলিমিনেশন প্রোটোকল। উত্তর জানা না থাকলে অসম্ভব অপশনগুলোকে বাদ দিয়ে সঠিক উত্তর সম্ভাবনা বাড়ায়। এটা বারবার বলেছি। যখন দেখবে তুমি একটা প্রশ্ন পড়লে তোমার ডাইরেক্ট অ্যান্সার হয়তো জানা নেই, কিন্তু টপিকটা হয়তো তোমার পড়া আছে, তখন তোমাকে কি করতে হবে, তুমি ভাববে এই যে অপশনগুলো এগুলো তো কোনোভাবেই সম্ভব না, এগুলো হতেই পারে না। তো তখন ওইগুলোকে আগে এলিমিনেট করে দিতে হবে। এই এলিমিনেশনটা শিখতে হবে, কারণ এলিমিনেশন যে যত ভালো করে তার স্কোর তত আগে এগায়। কারণ তুমি এটা 100% শিওর কোনো কম্পিটিটিভ পরীক্ষা 100% তুমি জেনে যাবে, এটা কখনো হতে পারে না। তারাই জীবনে মানে সাকসেস পায় যারা কিনা এলিমিনেশন প্রসেসটা করতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন বক্তব্য, যেটা আমি তোমাদের ডিআইয়ের জন্য বললাম। তো এবার পরীক্ষার আগে তোমাদেরকে কি করা প্রয়োজন, টাইম চেক পয়েন্ট। টাইম চেক পয়েন্ট মানে মানসিক টাইমার সেট করুন। মানে তুমি, আমি না এটা ভীষণভাবে আমি নিজেও করতাম। আমি একটা কথা এমন বলছি না যেগুলো আমি নিজে করতাম না, আমি নিজেও করতাম। আমি যখন পরীক্ষা দিতাম, মানে পরীক্ষা দিতে যাব, তার 1 মাস আগে থেকে কোন সময় কোনটা করব সেই হিসেবে বাড়িতেই পরীক্ষা প্র্যাকটিস করতাম। 1 মাস টানা প্রতিদিন প্র্যাকটিস করে যেতাম এবং রেগুলার মক টেস্ট দিতাম। এবং যে হিসাবে পরীক্ষা দিতাম, পরীক্ষায় আমি যদি মনে করি প্রথম 5 মিনিট এটা করবো, পরের 10 মিনিট এটা করবো, ঠিক ওই ফরম্যাটেই বাড়িতে করতাম এভরিডে। এবং তার সাথে কি বলছে, অ্যাপ্লিকেশন। ডিআইতে বিস্তারিত হিসাব না করে অনুমানের ওপর জোর দিন। মানে ডিআই সবসময় যে আমি ক্যালকুলেট করে অ্যান্সার পাবো তা কিন্তু নয়, তোমাকে টেবিল দেখে, রিলেশন বুঝে, অ্যান্সার এলিমিনেট করেও কিন্তু উত্তর খোঁজা প্র্যাকটিস করতে হবে। আর এটা তখনই পাবে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। ফ্ল্যাগ অ্যান্ড স্কিপ, যখন দেখবে কোনো কঠিন প্রশ্ন সেখানে আটকে যাবে না, সেটাকে স্কিপ করে নিয়ে নেক্সট প্রশ্নে চলে যাবে। প্যাটার্ন রেকগনিশন কি বলছে, লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট। দেখবে তোমাদের কিছু প্রশ্ন দেয় না, 2, 3, 4, 6, 8 গ্যাপ দিয়ে বললো এই গ্যাপের ভ্যালু কত, তাহলে ওটা একটা প্যাটার্ন রয়েছে, ওই প্যাটার্নটা বুঝতে হবে যে কোন প্যাটার্ন। তুমি যদি 3-4 রকম প্যাটার্ন যদি প্র্যাকটিস করে নাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, তাহলেই তুমি বুঝে যাবে। হয়তো কোনোটা দেখবে হয়তো 2 দিয়ে যোগ হবে, কোনোটা দেখবে 2 দিয়ে ভাগ হবে, কোনোটা দেখবে হয়তো যোগ করে গুণ হবে। তো এরকম 3-4টে প্যাটার্ন থাকে। তো সেই প্যাটার্নটা যদি তুমি শিখে নাও, তাহলে দেখবে কোনো না একটা না কোনো প্যাটার্নে তোমার অঙ্ক ফেসে যাবে, হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই প্যাটার্নগুলোকে ফলো করতে হবে। এবং কি বলছে, স্লিপ সাইকেল। পরীক্ষার আগে পর্যন্ত ঘুম নিশ্চিত, মানে একদম প্রপার ঘুমিয়ে যাওয়া,
পরীক্ষার আগের দিন মানে আমি টেনশনে ঘুমোচ্ছি না, এদিকে পরীক্ষার হলে গিয়ে ঘুম পাচ্ছে, সেটা করা যাবে না, ঠিক আছে? প্রপার ঘুমিয়ে তোমাকে যেতে হবে। এবার মেন বিষয়টা যেটা তোমাদেরকে বলবো যে ডিআই এর ক্ষেত্রে যদি তুমি দেখো, এই যে প্রপার মানে ভাবে যে আমি যেগুলো বললাম, যে কনসেপ্ট ক্লিয়ার করা, তারপর হচ্ছে তোমার পয়েন্ট এলিমিনেট করা, ঠিক আছে, একদম বাড়িতে বসে সময় ধরে প্র্যাকটিস করা, মক টেস্ট দেওয়া, এই সব কিছু তুমি পাবে কোথায়? তুমি চাইলে আজকে বাজার চলতে একটা বই কিনে নিতে পারো, কিন্তু সেই বইয়ের অঙ্কগুলো তোমাকে বোঝাতে হবে, তার জন্য একজন টিচার রাখতে হবে তোমাকে। তারপর সেখান থেকে আবার আরেকটা মক টেস্ট দেওয়ার জন্য আরেক জায়গায় তোমাকে যেতে হবে, মক টেস্টে ভর্তি হওয়ার জন্য মক টেস্ট দেবে। তো এক এক জায়গায় তোমাকে ঘুরতে হবে, এতে তোমার খরচা, সময় নষ্ট, সব কিছু যাবে। তো এরকমটা বেটার নয় যে এমন একটা জায়গায় তুমি অ্যাডমিশন নিয়ে নাও যেখানে টিচার ওয়েল এক্সপার্ট, তোমাকে কনসেপ্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে, তার সাথে সাথে তোমাকে কি করছে, ক্যালকুলেশন করা হাতে ধরে শেখাচ্ছে, অপশন এলিমিনেশন শেখাচ্ছে, বাড়িতে বসে তুমি সময় ধরে মক টেস্ট দিতে পারছো পরীক্ষার টাইমের মতো। এই সবগুলো এক জায়গায় যদি পেয়ে যাও তাহলে ক্ষতি কি? এবং সেটা যদি বাজেট ফ্রেন্ডলি হয়, তাহলে তার জন্যই আমি তোমাদেরকে কি করছি, আড্ডা 24/7 বেঙ্গলিতে তোমাদের জন্য নিয়ে এসেছি পেপার ওয়ানে কমপ্লিট একটা রেকর্ডেড ব্যাচ, যেখানে তুমি নিজের ইচ্ছা মতো সময় মতো ভিডিওস দেখে দেখে পিডিএফ দেখে তুমি তোমার পুরো কোর্সটা কমপ্লিট করে নেবে। সাথে সাথে তুমি সেখানে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, এভরিথিং যা যা প্রয়োজন সবটা পাচ্ছ। তাহলে এই ব্যাচটা তুমি জয়েন করে যেতে পারো, পেপার ওয়ানের ব্যাচটা, যেটা তোমাকে হেল্প করবে। এবং আমাদের ডিআই এর জন্য শুভময় স্যার কিন্তু খুব এবং গোপীনাথ স্যার রিজনিংয়ের জন্য খুব ধৈর্য সহকারে এবং খুব এফিশিয়েন্টলি এখানে ডিআই, রিজনিং এগুলো করাচ্ছেন। তো এগুলো থেকে তুমি অনেকটা উপকৃত হবে। এবার যদি তোমার মনে হয় যে তোমার সাবজেক্ট জিওগ্রাফি, সেখানে তোমার আমার সাহায্য প্রয়োজন, অবশ্যই আমি পেপার ওয়ানে পড়িয়েছি কারণ আমার ছবি দেখতে পাচ্ছ। এবার যদি তোমার মনে হয় যে আমার মানে সাবজেক্টের ওপর তুমি ফোকাস করতে চাও পেপার ওয়ানের সাথে সাথে তোমার সাবজেক্ট জিওগ্রাফি, তাহলে দেখতে পাচ্ছ আমার ব্যাচ চলে আসছে যেখানে পেপার ওয়ান প্লাস জিওগ্রাফি, যেখানে পেপার ওয়ানও তুমি শুভময় স্যার আর গোপীনাথ স্যারের রিজনিং অ্যান্ড ডিআই পেয়ে যাবে, সাথে আমি পেপার ওয়ান পড়িয়েছি সেটাও পাবে, তার সাথে সাথে আমি এখানে জিওগ্রাফিও পড়াচ্ছি সেটাও তুমি পেয়ে যাবে। তো সেই ব্যাচটাও নিতে পারো, যেটা লাইভ প্লাস রেকর্ডেড ফরম্যাটে তুমি পেয়ে যাবে। যেটা কবে থেকে শুরু হচ্ছে, এটা 1 আগস্ট থেকে তোমার ক্লাস শুরু হচ্ছে। কবে থেকে? 1 আগস্ট। আগে এটা ক্লাস শুরু হয়ে যাবার কথা ছিল কিন্তু হয়নি কেন? তার কারণ স্টুডেন্টের ডিমান্ড, স্টুডেন্টরা এত ডিমান্ড করছে যে ভর্তি হব, তো এখনও আমরা অ্যাডমিশন ক্লোজ করে উঠতে পারছি না, কিন্তু আর 1-2 দিন টাইম নেব, তার মধ্যে থেকেই আমরা বন্ধ করে দেবো। কারণ এত বেশি স্টুডেন্ট আমরা নিতে চাই না যাতে আমরা তাদেরকে গাইড না করতে পারি। স্টুডেন্ট ভর্তি নেওয়াটাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যদি 10 জনকে ভর্তি নিই, 10 জন যেন প্রপার গাইডেন্স পায়, প্রপারভাবে হয়, এবং 10 জনকেই যেন সিলেক্ট করাতে পারি নেক্সট এক্সামে, যাতে তাদের আবার ঘুরে এসে অ্যাডমিশন নিতে না হয়। এটা আমার উদ্দেশ্য এবং আমার টিমের উদ্দেশ্য। তাই আমি সবসময় চেষ্টা করি এটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টকে সবসময় ভর্তি নেওয়া। এবং এক্ষেত্রে যদি তোমরা নিজের নামকে লেখাতে চাও, এখনও ব্যাচটা আমি ওপেন রেখেছি, তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের আড্ডা 247 এর অ্যাপটাকে তোমাকে আগে ইনস্টল করতে হবে। কি করে করবে? প্লে স্টোরে চলে যাও, আড্ডা 24/7 লিখলেও পেয়ে যাবে, এই যে লোগো, বা এই যে ভিডিওটা দেখছো ওটা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, বা এই কিউআর কোড থেকে স্ক্যান করলেও পেয়ে যাবে, যে কোনো উপায় তুমি পেয়ে যাবে। এইবার অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর তুমি কি করবে, তোমার কাছে দেখবে তোমার মোবাইল ফোনে তোমার নাম্বার আসবে, এই ফোন নাম্বার দেবে, ওটিপি দেবে, তোমার নাম লিখবে। এগুলো লেখার পর দেখবে তোমার কাছে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন চলে আসবে। এই সিলেক্ট ইওর এক্সাম থেকে তুমি যদি পেয়ে যাও তো খুব ভালো কথা। অনেকের হয়তো এক্সাম হয়তো অ্যাপ ইনস্টল করাই আছে আগে থেকে, কিন্তু এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল না হয়ে হয়তো ইউজিসি বা অন্যান্য কিছু টিচিং এক্সাম কিছু লেখা রয়েছে। তো পাশে দেখবে এই যে ড্রপ ডাউন অ্যারোটা যেটা দেখতে পাচ্ছ, এই যে পাশে যে ড্রপ ডাউন অ্যারো, যদি ওয়েস্ট বেঙ্গল লেখাটা না থাকে এই ড্রপ ডাউন অ্যারোটায় তুমি ক্লিক করবে। করার সাথে সাথে দেখবে এখানে সিলেক্ট ইওর এক্সাম তুমি পেয়ে যাবে। সেখান থেকে তুমি স্টেট এক্সামে চলে যাও, স্টেট এক্সাম থেকে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল অপশনটা ক্লিক করে নাও। এবার ওয়েস্ট বেঙ্গল অপশনটা ক্লিক করলে দেখবে ওপরে এরকম ওয়েস্ট বেঙ্গল লেখাটা তোমার চলে আসবে। এবার ওয়েস্ট বেঙ্গল লেখাটা হয়ে গেল মানে কনফার্ম তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টে চলে এলে আড্ডার। এইবার তুমি দেখবে নিচে স্টোর বলে অপশন রয়েছে, এই স্টোর বলে অপশনটা তুমি ক্লিক করে দেবে। স্টোর অপশনটা ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে কি, স্টোর অপশনটা ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে এরকম একটা অপশন খুলে যাবে, এই যেখানে তুমি কি করতে পারবে, যেখানে তুমি আমি একটু করলাম। তো স্টোর বলে অপশনটার সাথে সাথে, আচ্ছা আমি বোধহয় একটা স্কিপ করে গেছি, তোমাদেরকে বলে দিই। আচ্ছা, তো স্টোর বলে অপশনের সাথে সাথেই তুমি দেখবে তোমার কাছে কি আসবে, তোমার কাছে দেখবে স্টোর বলে যে অপশনে তুমি ক্লিক করবে তো তোমার কাছে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশন চলে আসবে। ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ঠিক আছে?
তো এই ফাইন প্রোডাক্ট বাই এক্সামে তুমি যদি ক্লিক করো, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম থেকে তুমি দেখবে পাশেই দেখবে ভিউ অল বলে অপশন রয়েছে। কি আছে? ভিউ অল অপশানে আছে। তো ভিউ অলে ক্লিক করলে সেখান থেকে ইউজিসি নেট বেঙ্গলি বলে অপশন পেয়ে যাবে। জাস্ট এই 3টে স্টেপ। আমি ছবিটা আনতে ভুলে গেছি, তো তোমাদেরকে বলে দিলাম। আমি অনেক জায়গায় অনেক ভিডিওতে স্টেপ দেখিয়ে দিয়েছি। ইউজিসি নেট বেঙ্গলি অপশানে ক্লিক করবে এবং ইউজিসি নেট বেঙ্গলি অপশানে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে অপশন চলে আসবে দুটো ব্যাচের। একটা হচ্ছে পেপার 1-এর শুধু ব্যাচ, আর একটা হচ্ছে পেপার 1-এর শুধু ব্যাচ, একটা পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচ। এবার যে ব্যাচটাই তুমি নিতে চাও ইউজ কয়েনটা করে দেবে। ইউজ কয়েনটা মানে হচ্ছে তুমি যে ধরো আমাদের আড্ডার অ্যাপে পরীক্ষা দিচ্ছ, টেস্ট সিরিজ দিচ্ছ বা অ্যাপটা ইনস্টল করেছো, তার জন্য কিছু পয়েন্টে দেওয়া হয়, সেটা অটোমেটিক্যালি তোমরা পাবে। এবং সেই পয়েন্ট অনুযায়ী কারো 10 টাকা, কারো 20 টাকা, কারো 30 টাকা, যা কমার কমে যাবে। কমে গিয়ে তুমি কি করবে, বাই নাও অপশানে গিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারো। পেমেন্ট করলেই তোমার ইউপিআই দিয়ে পেমেন্ট করলে তোমার পুরো কাজটা হয়ে যাবে। এবার অনেকেই ভাবছো এই কুপন অ্যাভেলেবেল, কুপন ব্যাপারটা দিয়ে স্যার একটুখানি আরও বেশি হয়তো কমে যাবে দাম। তো সেই জন্য তোমার যদি মনে হয় কুপন অ্যাভেলেবেল করে দাম কমাতে চাও, তাহলে তুমি অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8583890659, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো। কী লিখে হোয়াটসঅ্যাপ করবে? তুমি আমাকে নেট সেট লিখে, যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি না হয় তাহলে নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তাহলে কি লিখবে? নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে কি করবে? হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? আমি কি করব, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো এবং সেখানে তোমার যা যা সমস্যা সব কিছু আমি হেল্প করে দেবো। মনে রাখবে ক্লাস শুরু হচ্ছে 1 তারিখ থেকে, তার আগে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব যখন ভিডিওটা দেখছো তখনই অ্যাডমিশনটা নিয়ে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো রকম কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে আমি আরও বেশি ইন্টারেস্ট পাই এবং আমি বুঝতে পারি যে তোমাদেরও প্রত্যেকটা ভিডিও ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।